হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা SN2 রিয়াকশনের কী ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে এবং অ্যালকিল হ্যালাইডের SN2 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পড়বো অ্যালকোহলদের SN2 রিয়াকশন। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। খুব মন দিয়ে পড়াশুনো করো আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। আচ্ছা, SN2 রিয়াকশন অফ অ্যালকোহল। প্রথমে আমরা আসছি অ্যালকোহলদের রিয়াকশন উইথ HX, হ্যালোজেন হাইড্রাসিডস। ঠিক আছে, হ্যালোজেন হাইড্রাসিডসগুলোর সঙ্গে যদি রিয়াকশন করে অ্যালকোহল, তাহলে তৈরি করবে কি অ্যালকিল হ্যালাইড। তো এরকম রিয়াকশন হবে আর কি, আর OH HX এর সঙ্গে রিয়াকশন করবে, তৈরি হবে RX, আর ওয়াটার মলিকিউল চলে যাবে। ঠিক আছে, প্রথম স্টেপে কি হবে, অ্যালকোহল HX এর সঙ্গে রিয়াকশন করবে, মানে অ্যালকোহল প্রোটোনেটেড হবে আর OH2+ তৈরি হবে। কীরকম হচ্ছে আমরা অলরেডি মেকানিজম পড়েছি, স্টিল আমি আরেকবার ছোটো করে দেখিয়ে নিই। সেটা হচ্ছে অক্সিজেন প্রথমে প্রোটোনেটেড হলো, প্রোটোনেটেড অ্যালকোহল তৈরি হলো। এটা হচ্ছে এবার সাবস্ট্রেট আমাদের। SN2 রিয়াকশান হবে, এই যে এখান থেকে X- তৈরি হচ্ছে, এই X- পরবর্তী স্টেপে নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে এবং জল লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে তৈরি হচ্ছে RX আর H2O। ঠিক আছে, যেহেতু SN2 রিয়াকশান, সুতরাং বুঝতেই পারছো যে একমাত্র মিথাইল অ্যালকোহল এবং কিছু প্রাইমারি অ্যালকোহল তারা এই রিয়াকশান করবে। ইনফ্যাক্ট আমাদের কাছে 4টে অ্যালকোহল আছে মাত্র, মিথাইল অ্যালকোহল বা মিথানল, দেন ইথানল, তারপরে প্রোপানল বা প্রোপান 1-অল, আর ফাইনালি বিউটানল বা বিউটান 1-অল। সো দিজ আর দ্য 4 অ্যালকোহলস যারা HX এর সঙ্গে রিয়াকশান করে এবং অ্যালকিল হ্যালাইড তৈরি করে থ্রু SN2। এছাড়া আমরা SN1 রিয়াকশনের আন্ডারে পড়েছিলাম যে বাদবাকি সমস্ত রকমের অ্যালকোহল তারা HX এর সঙ্গে যখন রিয়াকশান করে তখন সেটা SN1 মোডে রিয়াকশান করে। আমরা সেগুলো ডিটেল পড়ে রেখেছি আগে আর কি। তো এই 4টে হচ্ছে অনলি এক্সাম্পল যারা SN2 রিয়াকশান দেয়। এইবার আমরা যে এখানে HX ব্যবহার করছি, জেনারেলি আমরা ব্যবহার করি HBr ব্যবহার করলে HBr এর একটা 40% সলিউশন ব্যবহার করা হয়, অথবা আমরা ব্যবহার করি HI, তার একটা 57% সলিউশন ব্যবহার করা হয়। এবার HBr ব্যবহার করলে আমরা এখানে অ্যালকিল ব্রোমাইড পাবো। যেমন ধরো মিথানল থেকে আমরা যদি রিয়াকশন করাই তাহলে মিথাইল ব্রোমাইড বা মিথাইল আয়োডাইড পাবো। একই রকমভাবে বিউটাইল অ্যালকোহল থেকে বিউটাইল ব্রোমাইড বা আয়োডাইড পাবো। এবার অনেক সময় কি করা হয়, এইগুলো ব্যবহার না করে তার বদলে আমরা ব্যবহার করি সাপোজ NaBr আর H2SO4, এদের রিয়াকশন করে রিয়েজেন্ট হিসাবে এদেরকে নিই, যারা রিয়াকশন মিডিয়ামে নিজেদের মধ্যে রিয়াক্ট করে HBr তৈরি করে ফেলে। বা অনেক সময় HI ব্যবহার না করে তার বদলে পটাশিয়াম আয়োডাইড আর ফসফরিক অ্যাসিডের একটা 95% ফসফরিক অ্যাসিডের একটা মিক্সচার ব্যবহার করা হয়। ঠিক আছে, এইবার এই রিয়াকশানগুলোর আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমি যদি N-প্রোপাইল বা N-বিউটাইল অ্যালকোহলদের কথা বলি, তাহলে তাদের রিয়াকশানটা একটুখানি একটা রিয়াকশান আমি লিখি এখানে। সাপোজ আমি যদি প্রোপাইল অ্যালকোহল লিখি, N-প্রোপাইল অ্যালকোহল, এর সঙ্গে ধরা যাক HBr এর রিয়াকশান হচ্ছে, তাহলে N-প্রোপাইল ব্রোমাইড তৈরি হচ্ছে। এবার এই যে N-প্রোপাইল ব্রোমাইড তৈরি হলো, অন্য আর কোনো প্রোডাক্ট পাওয়া গেল না, এখান থেকে এটাই প্রুভ হয় যে SN2 রিয়াকশানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। যদি রিঅ্যারেঞ্জমেন্ট হতো তাহলে আমরা N-প্রোপাইল ব্রোমাইডের পাশাপাশি আইসোপ্রোপাইল ব্রোমাইডও পেতাম, কিন্তু সেটা যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই জন্য এটা প্রুভড হয় যে SN2 রিয়াকশানে দের ইজ নো রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে দুটো পয়েন্ট কপি করে নাও যে in this reaction we get only N-propyl bromide as product. This proves that no rearrangement occurs in SN2 reaction. আর সেকেন্ড হচ্ছে, other than these 4 examples, all other alcohols react with HX via SN1 mechanism. 2 নম্বর হচ্ছে with PCl3 and PCl5. খুব ইম্পর্টেন্ট রিয়াকশান আমাদের হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন বা অ্যালকোহলস ক্লাস 12-এর এই দুটো চ্যাপ্টারে এই রিয়াকশান দুটো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে PCl3 এবং PCl5 এর সঙ্গে, আরেকটা এরপর বলবো সেটা হচ্ছে SOCl2-র সঙ্গে। এই রিয়াকশানগুলো খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। তো কী হয়, ধরো অ্যালকোহল এরা যদি PCl3-র সঙ্গে রিয়াকশান করে তাহলে আমরা পেয়ে যাই RCl আর H3PO3। এখানে 3 মলিকিউল অফ RCl তৈরি হয় একটা PCl5 যদি ব্যবহার করে। আমরা মেকানিজম দেখবো একটু পরে যে একটা PCl3-র সঙ্গে 3টে অ্যালকোহল মলিকিউল রিয়াকশান করতে পারে। আর যদি এটা PCl3 না হয়ে PCl5 হয় তাহলে RCl এর সঙ্গে তৈরি হবে
HCl আর POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড, এরা অবশ্যই সাইড প্রোডাক্ট, ঠিক আছে। এবার হ্যাঁ, যদি এখানে আমরা PCl3 মানে ক্লোরাইড ব্যবহার না করে যদি PBr3 ব্যবহার করতাম, ফসফরাসের ট্রাইব্রোমাইড বা পেন্টাব্রোমাইড, সেক্ষেত্রে এখানে RBr তৈরি হতো, সেটাও হবে অবশ্যই, ঠিক আছে। আর যেহেতু SN2 প্রথম কথা, তাহলে আমরা প্রথমেই লিখে দিচ্ছি যে 3 ডিগ্রি অ্যালকোহলস ডু নট গিভ দিস রিয়াকশন, ঠিক আছে। মেকানিজমটা দেখো, মেকানিজম হচ্ছে প্রথমটা বলছি আর কি। আচ্ছা, সাপোজ এটা A, এটা B, তো রিয়াকশান এটার মেকানিজম বলছি আগে। অ্যালকোহলে আমরা জানি যে অ্যালকোহলের এই মানে OH গ্রুপটা খুব একটা ব্যাড লিভিং গ্রুপ, লোন পেয়ার দুটো দেখানো হয়েছে। প্রথমে কি করে, PCl3 ফসফরাসের ডি অরবিটাল ফাঁকা আছে, সেখানে লোন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করে ফসফরাস, তৈরি হয়ে গেল P। এদিকে দেখো, যেই অক্সিজেন ফসফরাসকে অ্যাটাক করলো, ফসফরাস কী করবে, একটা বন্ড এখান থেকে ভেঙে যাবে। তাহলে দেখো, ও এর সঙ্গে কার বন্ড হবে, ফসফরাসের P, আর এর সঙ্গে দুখানা Cl আছে, তাহলে PCl2, আর এটার সঙ্গে তৈরি হবে একটা Cl-, ঠিক আছে। এইবার এইটা হয়ে গেল আমাদের সাবস্ট্রেট। এখন যদি এই বন্ডটা ভেঙে যায়, মানে এইটা এখন একটা গুড লিভিং গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে SN2 অ্যাটাক হবে Cl- এর ব্যাক সাইড থেকে, দিস ইজ SN2 রিয়াকশান, এই অ্যাটাকটা হলো, এই বন্ডটা খুলে গেল, ঠিক আছে। তাহলে কি তৈরি হবে দেখো, RCl, এবং অবশ্যই যেহেতু SN2 ব্যাক সাইড অ্যাটাক, সুতরাং আর মানে সাবস্ট্রেট, মানে যে কার্বনে অ্যাটাক করছে নিউক্লিওফাইল, সেই কার্বন যদি কাইরাল হয় তাহলে অবশ্যই ইনভার্সন অফ কনফিগারেশন হবে। প্লাস তৈরি হচ্ছে কি দেখো, এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে OH আর PCl2, তার মানে এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে। ফাইনালি PCl3-র কি চেঞ্জ হলো, PCl3 এটা হলো যে একটা Cl চলে গিয়ে, দুটো Cl রয়ে গেল, একটা Cl চলে গিয়ে তার বদলে একটা OH এলো, ঠিক আছে। এবার এই যে প্রোডাক্টটা তৈরি হলো সাইডে, এই প্রোডাক্টটা এবার কী করবে, সেকেন্ড আরেকটা অ্যালকোহল মলিকুলের সঙ্গে রিয়াকশন করবে, মানে আরেকটা অ্যালকোহল তার অক্সিজেন আবার একে আরেকবার অ্যাটাক করবে, আর একটা ক্লোরিন চলে যাবে, তখন তৈরি হবে POH দুখানা থাকবে আর একটা Cl থাকবে। নেক্সট টাইম আরেকবার অ্যাটাক হবে, তখন P এর সঙ্গে ফাইনালি 3টে Cl এর পরিবর্তে 3টে OH থাকবে, তৈরি হয়ে যাবে। তাহলে এই যে P এর সঙ্গে 3খানা OH, সেটাই হচ্ছে H3PO3, মানে আমাদের এই যে সাইড প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল মেকানিজম। এবার আমরা এটাকে মুছে দিচ্ছি আমি, B বলছি। নাম্বার B, একই রকম সিমিলার রিয়াকশান, শুধু একটু আলাদা। এখানে ফসফরাসের সঙ্গে, আমরা জানি ফসফরাসের এটা পেনটা, তো তাহলে 5খানা ক্লোরিন থাকবে, তো ধরো এই হচ্ছে তার স্ট্রাকচার। এবার অক্সিজেন আবারও লোন পেয়ার দিল, ফসফরাস তার ভ্যাকেন্ট অরবিটালে অ্যাকসেপ্ট করলো, যে কোনো একটা বন্ড ভেঙে গেল, তাহলে কি তৈরি হবে, অক্সিজেন প্লাস চার্জ, যেহেতু লোন পেয়ার দিয়ে দিয়েছে। এবার একটা Cl তো ওখান থেকে বেরিয়ে যাবে, পড়ে থাকবে কি, P, আর 4খানা Cl পড়ে থাকবে, তাহলে আমরা একবারে PCl4 লিখে দিলাম, আর Cl- লিখে দিলাম। এবার এইটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। আবারও এইবার OH-টা এরকম একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল। এবার Cl- আবারও ব্যাক সাইড অ্যাটাক করবে, SN2 মানে ব্যাক সাইড। যদি সাবস্ট্রেটের মধ্যে দ্য কার্বন উইচ ইজ আন্ডার অ্যাটাক, ওটা যদি কাইরাল হয় তাহলে ইনভার্সন হবে। আচ্ছা, আমরা অনেক সময় বলি যে যদি সাবস্ট্রেট কাইরাল হয় তাহলে ইনভার্সন অফ কনফিগারেশন হবে, এইটা কিন্তু ভুল কথা। কারণ সাবস্ট্রেট কাইরাল হতেই পারে, কিন্তু সেই কাইরাল সেন্টারে যদি অ্যাটাক না করে নিউক্লিওফাইল, কাইরাল সেন্টার যদি আনরিয়াক্টেড থাকে, তাহলে সেই কাইরাল সেন্টারের কনফিগারেশন কিছুতেই পাল্টাবে না, ঠিক আছে। যে কার্বনটাতে অ্যাটাক করছে নিউক্লিওফাইল, ওই কার্বনটাকে কাইরাল হতে হবে, তবে কনফিগারেশন এর ইনভার্সন হবে। আচ্ছা, এইবার দেখো কী হচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম RCl। আমরা এখানে ব্র্যাকেটে ইনভার্সনটাকে ছোটো করে লিখে রাখি, আগেরটা তো তোমরা মেনশন করে রাখো, যেটা আমরা PCl3 সঙ্গে করলাম, এখানে ইনভার্সন হবে যদি কাইরাল কার্বনে অ্যাটাক হয়। এবার কি তৈরি হবে দেখো, OH আর তার সঙ্গে PCl4, মানে HO আর PCl4, এটা একটা আনস্টেবল কম্পাউন্ড, এটা পরবর্তীকালে ভেঙে গিয়ে HCl তৈরি করে আর POCl3 তৈরি করে, ঠিক আছে। POCl3 আর HCl আলাদা আলাদা হয়ে যায়, যে দুটো হচ্ছে এখানে আমরা সাইড প্রোডাক্ট হিসেবে পাই। তাহলে এই হচ্ছে PCl3 এবং PCl5 এর সঙ্গে রিয়াকশান। দেখো, আমাদের নর্মাল যে আমরা যখন HS এর জন্য প্রিপারেশন নিই, তখন কিন্তু আমরা এই রিয়াকশানগুলোর মেকানিজমগুলো পড়ি না, কিন্তু এগুলো খুবই সোজা, মানে
মানে কনসেপ্ট একটাই যে অ্যালকোহলের OH ব্যাড লিভিং গ্রুপ ওকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করতে হবে। তাহলে যখন আমরা HX এর সঙ্গে রিয়াকশন করালাম তখন প্রোটন নিয়ে ও OH2+ হলো, OH2+ ইজ আ গুড লিভিং গ্রুপ। আর এখানে এই সমস্ত কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করে OH-টা কনভার্ট হয়ে গেল একটা গুড লিভিং গ্রুপে। সুতরাং দিস আর ভেরি ইজি রিয়াকশন। SO2 সঙ্গে রিয়াকশনটাও খুব একটা ইন্টারেস্টিং রিয়াকশন। দেখো এখানেও লিখেছি 3 ডিগ্রি অ্যালকোহল, এরা যেহেতু SN2 এরাও রিয়াকশন করে না। আচ্ছা, SOCl2 সঙ্গে যে রিয়াকশনটা হবে এখানে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে SOCl2 সঙ্গে এমনিতে তো ইথারটা হচ্ছে আমাদের এখানে রিয়াকশনের মিডিয়াম মানে সলভেন্ট ব্যবহার করি, আর এর সঙ্গে আমরা ব্যবহার করি পিরিডিন। ঠিক আছে, পিরিডিন ব্যবহার করি, পিরিডিন একটা বেস আমরা জানি। তা পিরিডিন যদি ব্যবহার করা হয় তাহলে RCl তৈরি হবে। আচ্ছা, RCl তো তৈরি হবেই, মানে আমি বলছি রিয়াকশানটা দুরকমভাবে করা যায়। এক হচ্ছে পিরিডিন ব্যবহার করে, আরেকটা হচ্ছে পিরিডিন ব্যবহার না করে, ইথার অনলি, ধরো এরকম ইথার লেখা আছে, বা প্লাস না দিয়ে SOCl2টাকেই অ্যারো সাইনের ওপরে রাখতে পারে যে SOCl2 অবলিক ইথার আর নিচে পিরিডিন, আর এখানে শুধু SOCl2 অবলিক ইথার, RCl তৈরি হলো। এবার দুটোর যা ডিফারেন্স সেটা হচ্ছে এটা নর্মাল SN2 রিয়াকশান। নর্মাল SN2 মানে এখানে ইনভার্সন হবে, ঠিক আছে, যদি কাইরাল কার্বনে অ্যাটাক করে নিউক্লিওফাইল। আর এইটা একটা ইন্টারেস্টিং, এটাকে আমরা বলি SNI, ঠিক আছে, I ফর ইন্টারনাল। ঠিক আছে, এখানে SN2 রিয়াকশান হয় না, এখানে একদম স্ট্রিক্টলি রিটেনশন অফ কনফিগারেশন হবে। ঠিক আছে, দুটোর মেকানিজমই বলছি। প্রথমে শুরুরটা কী হচ্ছে দেখো, ROH, আবারও প্রথম কাজ অবশ্যই যেহেতু OH ব্যাড লিভিং গ্রুপ, ও রিয়াকশান করবে SOCl2 এর সাথে, অক্সিজেন লোন পেয়ার ডোনেট করলো, সালফার তার ভ্যাকেন্ট অরবিটালে লোন পেয়ার নিল, এই বন্ডটা ভেঙে গেল। ফার্স্ট স্টেপ কী তৈরি হচ্ছে, RO, যেহেতু লোন পেয়ার ছেড়ে দিয়েছে একটা, তাহলে প্লাস চার্জ, অন্য লোন পেয়ারটাকে আর দেখালাম না, যা দেখাতেই পারি, অসুবিধা তো কিছু নেই। অসুবিধা হচ্ছে এটাই যে বন্ডটা দেখানো মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, তো দেখো সালফারের সঙ্গে বন্ড হলো, সালফারের সঙ্গে কী আছে, দুদিকে ক্লোরিন আর একদিকে O-, ঠিক আছে, O- চার্জ, আর দুদিকে ক্লোরিন। ঠিক আছে, একটা বন্ড যদি খুলে যায় তাহলে এই বন্ডের যে ইলেকট্রন পেয়ারটা সেটা অক্সিজেন নিয়ে নিল, তাহলে O-। পরের স্টেপে সঙ্গে সঙ্গে আবার এই O-টা যেহেতু S এর সঙ্গে ডবল বন্ড, ওটা বেশি স্টেবল, ও আবার ওই বন্ডটা তৈরি করে নেবে। ঠিক আছে, যেহেতু এখানে একটা এক্সট্রা বন্ড তৈরি হচ্ছে, একটা বন্ড ভাঙবে অর্থাৎ Cl বেরিয়ে যাবে, আর এদিকে O+টাও চাইবে নিউট্রাল হতে, তাই জন্য এই বন্ডের ইলেকট্রন পেয়ারটাকে নিজে নিয়ে নেবে এবং এখান থেকে H+ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বেরোচ্ছে দেখো, একদিক থেকে H+ বেরোচ্ছে, এখান থেকে Cl- বেরোচ্ছে। মাইনাস কেন? কারণ ইলেকট্রন পেয়ার নিয়ে বেরোচ্ছে, তাই Cl-, আর এখানে H ইলেকট্রন পেয়ার দিয়ে বেরোচ্ছে বা ছেড়ে বেরোচ্ছে, তাই প্লাস চার্জ। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে এই জায়গাটা থেকে একটা HCl মলিকিউল বেরিয়ে গেল, তাই না? তাহলে কি তৈরি হবে দেখো এবার, RO, আর এর পরে O, তারপরে SO, Cl, Cl। ঠিক আছে, আরেকটু যদি বেশি ভালো করে দেখাতে চাই এই স্ট্রাকচারটাকে, তাহলে এরকম দেখাতে পারি আমরা, O আর এখানে RO, SOCl2, আর এখানে HCl বেরিয়ে গেল। দেখো এখানে অ্যাকচুয়ালি HCl আর SO2 এই দুটো সাইড প্রোডাক্ট তৈরি হয়। এখানটা আমি এইগুলো মেনশন করবো বলে ওই সাইড প্রোডাক্টগুলোকে আর লেখা হয়নি। ঠিক আছে, RCl এর সঙ্গে কি তৈরি হবে, SO2 আর HCl সাইড প্রোডাক্ট। এইবার কি হচ্ছে দেখো, আমরা কি নিয়েছি এখানে, পিরিডিন নিয়েছি। ঠিক আছে, পিরিডিন বেস। এই যে HClটা তৈরি হলো, HCl আছে কোথায়, অ্যাকুয়াস সলিউশনে নয়, কিন্তু সলিউশন মিডিয়াম হচ্ছে আমাদের ইথার। এই অর্গানিক সলভেন্টে HCl আনডিসোসিয়েটেড থাকে, মানে H+ ভেঙে গিয়ে HCl ভেঙে গিয়ে H+ তৈরি করতে পারে না, যেহেতু অর্গানিক সলভেন্ট। আর যদি তৈরি করাও তাহলে সেটা খুবই সামান্য পরিমাণ। পিরিডিন কী করে এইবার, পিরিডিন এরকম সংকেত হয়, তোমরা নিশ্চয়ই জানো পিরিডিনের সংকেত। পিরিডিনের নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে এইবার এই HClটাকে অ্যাটাক করে, তাহলে অ্যাসিড বেস রিয়াকশান হচ্ছে, অ্যাসিড বেস রিয়াকশান হচ্ছে। অ্যাসিড বেস রিয়াকশান হলে কি তৈরি হয়, সল্ট তৈরি হয়, তাহলে NH+ তৈরি হয়ে যায়, আর তার পাশাপাশি Cl- থাকে। ঠিক আছে, তাহলে এইটা একটা সল্ট হয়ে গেল।
আয়নিক কম্পাউন্ড হয়ে গেল। এই যে আয়নিক কম্পাউন্ড হলো, আয়নিক কম্পাউন্ডে এতক্ষণ কী হচ্ছিল আমি বলছিলাম যে অর্গ্যানিক সলভেন্টে HCl ডিসোসিয়েট হতে পারছে না, সুতরাং H+ বা Cl- তৈরি হতে পারছে না। এইবার যখন সল্ট তৈরি হয়ে গেল, এইবার Cl- তৈরি হবে, মানে Cl- এইবার সলিউশনে ফ্রিলি মুভ করতে পারবে। মানে আমরা বলতে পারলাম যে সলিউশনে Cl- এর কনসেন্ট্রেশন এইবার বেড়ে গেল। এই যে Cl- তৈরি হলো, এই টোটাল যে সল্টটা, এইটা এইবার পরবর্তীকালে একে অ্যাটাক করবে, মানে SN2 রিয়াকশন হবে। কীরকম? সিম্পলি যেরকম হয়, ঠিক আছে, পিরিডিনটাকে আমি এরকম লিখছি, পিরিডিনিয়াম, তো এটা পিরিডিনিয়াম ক্যাটায়ন, Py+ লিখছি, তার মানেই হচ্ছে এই Hটা রয়েছে এখানে, আর এখানে তার সঙ্গে Cl- রয়েছে। তো এই Cl- এই আরকে অ্যাটাক করলো, ব্যাক সাইড অ্যাটাক অবশ্যই, ঠিক আছে। এই বন্ডটা এখানে O- হবে, যেরকম আমি দেখিয়েছিলাম এখানে আরেকবার, যে O- হলো, সেটা আবার ব্যাক করে আসলো, আবার ডাবল বন্ড হয়ে গেল। তো ওইটা আমি দুটো স্টেপ না দেখি একবারই দেখাচ্ছি, এই আর এখান থেকে Cl- বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে ফাইনালি কি তৈরি হলো দেখো, Cl- এর সঙ্গে আর Cl, ঠিক আছে, ইনভার্সন যেহেতু ব্যাক সাইড অ্যাটাক, প্লাস এখানটা কি তৈরি হচ্ছে দেখো, ও আর এস এর মধ্যে ডাবল বন্ড হচ্ছে, আর এখানে ডাবল বন্ড আছে, ঠিক আছে। কিছু একটা গন্ডগোল করেছি, এই জায়গাটা তো গন্ডগোল হয়েছে, এই Clটা তো বেরিয়ে গেছে, এটা আমি ভুল করে লিখে দিয়েছি, এটা একটু কারেকশন করে নাও তোমরা। তাহলে এখানটায় এসের সঙ্গে ডাবল বন্ড, আবার এখানটা তো ডাবল বন্ড, তাহলে SO2 তৈরি হয়ে গেল, আর এখান থেকে Cl- বেরোলো। এই যে Cl- বেরোচ্ছে, এই যে পিরিডিনিয়াম প্লাস, যে কিনা একটা Cl- ছেড়ে দিয়েছিল, ও আবার ওই Cl- আবার নিজের কাছে ধরে নেবে, দিয়ে পিরিডিনিয়াম প্লাস Cl- আবার তৈরি হয়ে গেল। এই সল্টটা আবারও পরবর্তী আর একটা এরকম SO2Cl-কে আবার অ্যাটাক করবে। এবার কি হচ্ছে দেখো, পার্ট বি যে রিয়াকশনটা বলেছিলাম, সেখানে পিরিডিন ছিল না। এবার তুমি নিজেই ভাবো যে যদি পিরিডিন না থাকে তাহলে কি হবে। তাহলে এই যে প্রথম স্টেপের পরে এই যে HCl তৈরি হলো, যেটা কিনা অর্গ্যানিক সলভেন্টে আনডিসোসিয়েটেড, তাকে ডিসোসিয়েট করার মতন বেস অ্যাবসেন্ট, সুতরাং HCl এর মতন থেকে যাবে, রাইট। এই সময় কি হবে, তাহলে বাইরে থেকে Cl- এসে, মানে পিরিডিনিয়াম যেমন এখানে Cl- তৈরি করেছিল, সে এখানে এসে ব্যাক সাইড অ্যাটাক করেছিল, সেইটা করার মতন Cl- এখন আর থাকবে না মিডিয়ামে। এইবার কি হবে, আমি এখানটা মুছে দিচ্ছি। এইবার যেটা হবে, এই যে ROSOCl, এই যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা এবার যেহেতু এটা সাবস্ট্রেটেরই একটা পার্ট, এইবার ফ্রন্ট সাইড থেকে এই আরকে অ্যাটাক করবে। দেখো এর যেদিকে লিভিং গ্রুপ, এটা লিভিং গ্রুপ, তো এটা বাইরে বেরিয়ে চলে যাবে, তো যেদিকে লিভিং গ্রুপ সেই দিক থেকেই কিন্তু ক্লোরিন এখানে অ্যাটাক করছে, আর এই বন্ডটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। Cl- মানে লোন পেয়ার যখন দিয়ে দেবে, তখন এই বন্ডটা ভেঙে আবারও RCl তৈরি করে দেবে, ফাইনালি RCl আর SO2 তৈরি হলো। এবার যেহেতু এটা ফ্রন্ট সাইড অ্যাটাক হলো, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড না কিন্তু, যেদিকে লিভিং গ্রুপ সেই দিক থেকেই অ্যাটাক হয়েছে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি যে ফ্রন্ট অ্যাটাক, ব্যাক সাইড থেকে অ্যাটাক হলে ইনভার্সন, যেহেতু ফ্রন্ট সাইড অ্যাটাক তাই এখানে রিটেনশন অফ কনফিগারেশন অবশ্যই হবে, ঠিক আছে। তাহলে যা ঘটলো এবার এগুলো কপি করে নাও, একটু লিখে দিয়েছি। দেখো HCl প্রডিউসড ইন দ্য ফার্স্ট স্টেপ, মানে যখন অ্যালকোহল আর SOCl2 রিয়েকশন করছে, তখন যে HCl তৈরি হলো, দ্যাট রিমেইনস আনডিসোসিয়েটেড ইন অর্গ্যানিক সলভেন্ট। ইন প্রেজেন্স অফ পিরিডিন, অ্যাসিড বেস রিয়াকশন অকার্স অ্যান্ড পিরিডিনিয়াম salt chloride is produced and Cl- becomes available in the solution. এর ফলে কি হচ্ছে, নর্মাল SN2 হচ্ছে উইথ ইনভার্সন অফ কনফিগারেশন। কিন্তু ইন অ্যাবসেন্স অফ পিরিডিন, নর্মাল SN2 is not possible as Cl- is not available. তাই জন্য কি হচ্ছে, Cl atom in the substrate attacks from front side. Front side মানে কি, যেদিক থেকে লিভিং গ্রুপ বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য সাইড ফ্রম হুইচ লিভিং গ্রুপ ডিপার্টস। তার জন্য কি হচ্ছে, রিটেনশন অফ কনফিগারেশন হচ্ছে, রিটেনশন অফ কনফিগারেশন হচ্ছে। এইবার যেহেতু নিউক্লিওফাইল, সিন্স নিউক্লিওফাইল ইজ দ্য পার্ট অফ সাবস্ট্রেট ইটসেলফ, সাবস্ট্রেটেরই একটা অংশ, সুতরাং একটা মলিকিউলের ভেতরেই রিয়াকশন হচ্ছে, তাই জন্য আমরা এটাকে বলছি ইন্ট্রামলিকুলার। SNI মানে হচ্ছে সাবস্টিটিউশন ইন্ট্রামলিকুলার। SNI সংক্রান্ত আরও কিছু এক্সাম্পলস আমরা পরে জানবো। এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিয়াকশানস যেখানে SNI হয় ইন অ্যাবসেন্স অফ পিরিডিন, আর পিরিডিন উপস্থিত থাকলে কিন্তু তখন নর্মাল SN2 উইথ ইনভার্সন। একটা এক্সাম্পল দেখো, এবার দেখো এটা একটা কাইরাল
কার্বনে অ্যাটাক হবে, লিভিং গ্রুপটা কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত। তো ধরা যাক SOCl2 ইথার আর পিরিডিন আছে, ঠিক আছে। আরেকবার রিয়াকশন করা হচ্ছে যেখানে অনলি SOCl2 আর ইথার, পিরিডিন অ্যাবসেন্ট। তাহলে যেখানে পিরিডিন প্রেজেন্ট ওখানে নর্মাল SN2 হলে ইনভার্সন হলে কি হয়, আমরা এই স্ট্রাকচারটাকে জাস্ট উল্টে দিই, তাই তো। SN2 ফার্স্ট ভিডিওতে আমরা ডিটেইলড আলোচনা করেছিলাম যে ইনভার্সন অফ কনফিগারেশন নিয়ে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। আমরা আগে RS নোমেনক্লেচার বের করে তারপরে তার সাপেক্ষে ইনভার্সন বা রিটেনশন ওটা ভাবতে থাকি, কিন্তু সবসময় সেরকম হয় না। তাই ইনভার্সন মানে শুধুমাত্রই একদম সিম্পল, জাস্ট এটাকে ধরে জাস্ট উল্টে দেবো। তাহলে কি হবে আমাদের, দেখো এই অন দ্য প্লেন বন্ডটা এদিকে চলে আসবে এবং এখানে লিভিং গ্রুপ চলে গিয়ে নিউক্লিওফাইল চলে এলো, আর এখানে আমরা যে গ্রুপগুলো যেমন ছিল দেখো উল্টে দিলে ওটা ওদের মানে এটা নিচেই থাকবে আর এটা ওইখানেই থাকবে। তো H আর D এর পজিশন যা ছিল তাই, ঠিক আছে। এখন যদি আমরা এই দুটোর RS নোমেনক্লেচার বের করে দেখি তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ এটা R হলে এটা ওটা S, বা এটা S হলে ওটা R, ঠিক আছে। কিন্তু সবসময় এরকম R থেকে S বা S থেকে R হতেই হবে ইনভার্সনে, সেটা কিন্তু হয় না। তাহলে আমরা এখানে কি লিখলাম যে একটা হচ্ছে SN2 আর 2 নম্বর হচ্ছে ইনভার্সন। এখানে রিটেনশন যেহেতু হবে তাহলে রিটেনশন প্রোডাক্ট লেখার জন্য যেখানে লিভিং গ্রুপ ওটাকে তাড়িয়ে দিয়ে তার বদলে নিউক্লিওফাইল লিখে দিলাম, হয়ে গেল। আর বাদবাকি যা আছে আনচেঞ্জড, ঠিক আছে। সো দিস ইজ রিটেনশন অফ কনফিগারেশন। বিস্তর ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই। তাহলে এখানে SNI আর এখানে যেটা হলো সেটা হচ্ছে রিটেনশন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আজকের ভিডিওর সেকেন্ড পার্ট, SN2 অফ ইথার্স। আমরা এর আগে SN1ও পড়েছিলাম ইথারের। ইথার মানে আমরা জানি দুটো আলাদা গ্রুপ হয়, অ্যালকিল গ্রুপ, যার মাঝখানে কি থাকে অক্সিজেন, R1 R2 দুটো আলাদা নাম দিলাম। আমরা এর আগে জেনেছিলাম যে একটা অ্যালকিল গ্রুপ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যা খুশি হতে পারে, অন্য অ্যালকিল গ্রুপটা যদি 3 ডিগ্রি হয় তাহলে ডেফিনেটলি SN1 রিয়াকশন হবে। এবার 3 ডিগ্রি লিখছি আর এখানে ব্র্যাকেটে আমি আরেকটা জিনিস লিখছি যে ইভেন মোর স্টেবল, মানে 3 ডিগ্রি অ্যালকিল কার্বোক্যাটায়নদের থেকেও বেশি স্টেবল করা হয় যে সমস্ত কার্বোক্যাটায়নরা রেজোনেন্স স্টেবিলাইজড, বা যেখানে কার্বোক্যাটায়নের সঙ্গে কোনো -M গ্রুপ যুক্ত আছে পাশাপাশি, বা যদি কোনো কার্বোক্যাটায়ন ইটসেলফ যদি কোনো অ্যারোমেটিক সিস্টেমের পার্ট হয়, তাহলে তারা 3 ডিগ্রি অ্যালকিল কার্বোক্যাটায়ন থেকে অনেক বেশি স্টেবল। তো সেই সব ক্ষেত্রে ডেফিনেটলি SN1 রিয়াকশনই হবে, ঠিক আছে, SN1। আর যদি দেখা যায় যে কোনোটাই দুটো আর গ্রুপের মধ্যে কোনোটাই টার্সিয়ারি নয় বা তার থেকে বেশি স্টেবল কেউ নেই, মানে প্রাইমারি সেকেন্ডারি, আর এটাও যদি প্রাইমারি বা সেকেন্ডারির মধ্যে কিছু একটা হয় তাহলে ডেফিনেটলি SN2 রিয়াকশন হয়, ঠিক আছে। এবার কি রিয়াকশন হয়, আমরা যখন রিয়াকশন করাই মানে মেইন যে রিয়াকশানটা ইথারের সেটা হচ্ছে HX এর সঙ্গে রিয়াকশান, আরও প্রিসাইসলি বললে HI এর সঙ্গে রিয়াকশান, তাই তো। আমরা রিয়াকশান মেকানিজম এর আগেও দেখেছিলাম। প্রথমে কি হয়, যদি আমরা SN1 দেখেছিলাম, SN2তে কী হচ্ছে, ফার্স্ট স্টেপটা তো অবশ্যই যে প্রোটোনেশন হচ্ছে, তাই না। ইথারের যে অক্সিজেন সেটা প্রোটোনেটেড হয়ে এই I- বের করলো, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে পরবর্তী SN2 রিয়াকশানে। আর এইবার O+ হয়ে গেল এবং H হয়ে গেল এবং R হয়ে গেল, ঠিক আছে। সাপোজ এটা R1, সাপোজ এটা R2, এটা R1, এটা 2, ঠিক আছে। এবার ধরা যাক এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কার্বনটাতেই অ্যাটাক করবে নিউক্লিওফাইল, SN2 বেশি রেট কোথায় যাবে, মিথাইলে, তারপর প্রাইমারিতে, তারপরে সেকেন্ডারিতে। তাহলে এই অ্যাটাকটা হলো এবং এইটা লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেল। তাহলে প্রোডাক্ট তৈরি হলো R1 এর সঙ্গে I, অবশ্যই ইনভার্টেড প্রোডাক্ট, ইনভার্সন অফ কনফিগারেশন, কারণ SN2, তাহলে ইনভার্সন। আর এখানে অ্যালকোহল তৈরি হয়ে গেল R2 এর সঙ্গে OH, ঠিক আছে। সরি, আমরা আরও কী জেনেছিলাম যে যদি আমরা HIটাকে এক্সেস পরিমাণে ব্যবহার করি তাহলে ফার্দার এই অ্যালকোহলটা আবারও রিয়াকশান করবে এবং RI তৈরি করবে। বা আমরা যদি হাই টেম্পারেচার ব্যবহার করি তাহলে হায়ার টেম্পারেচারে আবারও অ্যালকোহলটা ভেঙে গিয়ে রিয়াকশান করে গিয়ে RI তৈরি করবে। ফাইনালি আমরা খালি অ্যালকিল হ্যালাইডটাকেই পাবো আর কি, বা অ্যালকিল আয়োডাইডটাকেই পাবো প্রিসাইসলি বলতে গেলে। তাহলে দেখো আমরা SN1 রিয়াকশান করেছিলাম ইথারের, SN2রও মেকানিজম বুঝে নিলাম। এখন ইথারের
SN2 সংক্রান্ত আর কিছু বাকি নেই। শুধু আমরা এবার কী করবো, বেশ কয়েকটা এক্সাম্পল দেখে নেবো যেখানে তোমাদেরকে চিনতে হবে এটাই যে ইথারটা HI এর সঙ্গে বা HBr এর সঙ্গে যখন রিয়াকশান করছে সেটা SN2 না SN1, ওইটা চেনাই আসল কথা, ঠিক আছে? কারণ সেই অনুযায়ী প্রোডাক্ট পাল্টে যাবে। তাহলে এটা কপি করো আগে। আচ্ছা, এবার দেখো কতগুলো কোয়েশ্চেন লিখে রেখেছি। প্রথমটা দেখো, এটা ইথাইল গ্রুপ, তাই না? দুটো কার্বন আছে, ইথাইল এদিকে মিথাইল। এবার মিথাইল আর ইথাইল মানে প্রাইমারি, তাহলে অবভিয়াসলি SN2 রিয়াকশান। আমাদেরকে চিনতে হবে SN1 না SN2, ওটাই SN2 হয়ে গেল। আচ্ছা, এবার মিথাইল আর ইথাইলের মধ্যে কে ভালো SN2 রিয়াকশান দেবে? মিথাইল অবভিয়াসলি। তাহলে এই যে মিথাইল, এখান থেকে বন্ডটা ব্রেক করবে, মিথাইলের সঙ্গে চলে যাবে I- মানে মিথাইল আয়োডাইড, আর এই পার্টের সঙ্গে চলে যাবে H, মানে এখান থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে অ্যালকোহল তৈরি হয়ে গেল ইথাইলের সঙ্গে, আর মিথাইলের সঙ্গে তৈরি হয়ে গেল আয়োডাইড, ঠিক আছে? কারণ SN2 রিয়াকশনের অর্ডার আমরা জানি, সব থেকে ভালো দেয় মিথাইল, তারপরে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি। আচ্ছা, এবার এখানটা দেখো, এটা একটা সেকেন্ডারি, এটা মিথাইল আবার, তাহলে আবারও মিথাইল থেকে আয়োডাইড তৈরি হবে। মিথাইলটাকে আমি MEO লিখতে পারি, CH3 লিখতে পারি, যা খুশি। আর OH, মানে এখান থেকে বন্ডটা, মিথাইল থেকে বন্ডটা ব্রেক হয়ে গেল, ঠিক আছে? অ্যালকোহল যেখানে, অ্যালকোহল যে পার্ট থেকে তৈরি হবে সেই পার্টের সঙ্গে ওটা থাকবে, বাদ বাকি পার্টটা মানে ওইখান থেকে বন্ডটা ব্রেক হবে। যেমন এখানটা দেখো, এখানটা কী হচ্ছে দেখো, এটা টার্সিয়ারি। আমরা কি বললাম, টার্সিয়ারি যদি গ্রুপ থাকে তাহলে ডেফিনেটলি SN1 রিয়াকশন হবে, এবং ওই টার্সিয়ারি কার্বন থেকে, ওখান থেকে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, তারপরে ওখান থেকে নিউক্লিওফাইলের অ্যাটাক এবং টার্সিয়ারি আয়োডাইড, ব্রোমাইড এক্ষেত্রে। তো টার্সিয়ারি ব্রোমাইড, তার মানে এখান থেকে বন্ডটা ব্রেক করলো এবার, ঠিক আছে? আর ইথাইলের সঙ্গে OH, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে? এখানে দেখো সাইক্লিক ইথার, অক্সিজেনের সঙ্গে যুক্ত কার্বন, এটা একটা, এটা একটা। এবার এটার সঙ্গে, এই কার্বনের সঙ্গে কটা কার্বন যুক্ত আছে? একটাই, তার মানে এটা হচ্ছে প্রাইমারি, আর এদিকেও হচ্ছে প্রাইমারি, অবভিয়াসলি SN2, ঠিক আছে? SN2 ছাড়া আর অপশান নেই। তাহলে এবার যে কোনো একটা দিকে ভাঙলেই, যে কোনো একটা বন্ড ভাঙলেই হলো। যদি দেখো এই বন্ডটা ভেঙেছি, তাহলে এটার সঙ্গে OH, আর এখানে কে যুক্ত হয়ে যাবে? আয়োডিন। আমি এটাকে এই দিকেও দিতে পারতাম, কিন্তু জায়গাটা শর্ট হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, তাই ওইদিকে দিলাম। যতক্ষণ না কাইরাল কার্বন হচ্ছে ততক্ষণ এসব নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আবারও দেখো, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, তাহলে প্রাইমারি থেকে তৈরি হবে ব্রোমাইড, তাহলে এখান থেকে বন্ডটা ব্রেক করবে, তাহলে এখান থেকে তৈরি হয়ে গেল ব্রোমাইড। আর একটা গ্রুপ এখানে ছিল অলরেডি, আর এখানে O আছে, তার মানে এখানে OH, ঠিক আছে? এবার দেখো, এটা প্রাইমারি, এটা টার্সিয়ারি কার্বন, তিনটে কার্বন তিন দিকে যুক্ত, টার্সিয়ারি যেহেতু, তাহলে এবার এটা হয়ে গেল SN1 রিয়াকশান। এবার টার্সিয়ারি থেকেই বন্ডটা ব্রেক করবে এবং এখান থেকে হ্যালাইড তৈরি হবে, আর উল্টো দিকটাতে মানে এখানটাতে হয়ে যাবে OH। তাহলে এখানে এরকম তিনখানা গ্রুপ দিয়ে দেবো, একটাতে আয়োডাইড মানে আয়োডিন, আর এদিকে হয়ে গেল অ্যালকোহল, ঠিক আছে? 7 নম্বর দেখো, PHOCH3। PH মানে কি? বেনজিন রিং, তার উপরে OCH3 আছে। খুব সুন্দর একটা নাম আছে এই কম্পাউন্ডটার, মিথক্সি বেনজিন এমনিতে এর নাম হয়, কিন্তু এর সাধারণ নাম হচ্ছে অ্যানিসোল, ঠিক আছে? এবার দেখো, ফিনাইল গ্রুপ তো না SN1 দেয় না SN2 দেয়, আমরা এর আগে পড়ে রেখেছি অলরেডি যে ভিনাইল, তারপরে এই মানে কি বলবো, হ্যালোয়ারিনসগুলো, মানে ফিনাইল গ্রুপের সঙ্গে যেখানে ডিরেক্টলি কোনো বন্ড আছে, এরা জেনারেলি SN1 SN2 দেয় না। তাহলে যেহেতু মিথাইল আছে, এখান থেকে বন্ড ব্রেক করবে, এবং অবভিয়াসলি এটা SN2 রিয়াকশান, তাহলে মিথাইল আয়োডাইড অ্যান্ড PHOH মানে হচ্ছে কি? PHOH মানে ফেনল। পরেরটা দেখো, অক্সিজেনের সঙ্গে যুক্ত এই গ্রুপটা সেকেন্ডারি, আর এই গ্রুপটা প্রাইমারি, কিন্তু এখানে আমরা প্রাইমারি সেকেন্ডারি বলে SN2 মোডের রিয়াকশানটা যাবে, এরকমটা ভাবলে একটু ভুল হবে। এটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, এখানে SN1 হবে। কেন SN1? কারণ এই বন্ডটা যদি ভাঙে, তাহলে এখানে দেখো CPM কার্বোক্যাটায়ন তৈরি হবে, উইচ ইজ ভেরি মাচ স্টেবল। আমরা বললাম কি, টার্সিয়ারি কার্বোক্যাটায়ন বা তার থেকে বেশি স্টেবল যদি কোনো কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই SN1 হবে, এবং এখানে CPM কার্বোক্যাটায়ন তৈরি হবে। সুতরাং এখান থেকে বন্ডটা ব্রেক করবে SN1 মোডে, এবং এখান থেকে তৈরি হয়ে গেল আয়োডাইড, আর অন্য যেটা থাকলো সেখান থেকে তৈরি হয়ে গেল অ্যালকোহল, ঠিক আছে? এরপর দেখো ফিনাইল, আর এখানে বেনজাইল। তাহলে বেনজাইল যদি হয়, বেনজাইল কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল, টার্সিয়ারি থেকে বেশি স্টেবল, তাহলে আবারও এখানে SN1, ঠিক আছে? তাহলে PHCH2 I হয়ে যাবে। আমি
পিএইচটাকে এবার বেনজিন রিং এঁকে দিলাম, ঠিক আছে, CH2I। আর এই যে পিএইচ, এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কি অ্যালকোহল, আমি এখানটায় লিখছি অ্যালকোহলটা OH, ঠিক আছে। লাস্ট এক্সাম্পল দেখো, পিএইচ মানে ফিনাইল গ্রুপ তো রিয়াকশন করবেই না, SN1ও করবে না, SN2 করবে না, সুতরাং এই ইথারের কোনো রিয়াকশন হবে না। লাস্ট একটা এক্সাম্পল ওখানে আছে, দেখো একটা ব্রিজ হেড কার্বন, আবারও ব্রিজ হেড কার্বন সঙ্গে যদি কোনো লিভিং গ্রুপ থাকে তাহলে সেটাও SN1 SN2তে টেক পার্ট করে না, সুতরাং এই বন্ড ভাঙার কোনো ব্যাপার নেই, এই বন্ডটা ভাঙবে, এটা বা যেহেতু এটা সেকেন্ডারি তাহলে SN2 মোটেই ভাঙবে, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে এখানে আয়োডাইড আর এখানে অ্যালকোহল, ঠিক আছে। কপি করে নাও এগুলো। ইথারের SN2 রিয়াকশন পড়াতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো যে একটা পার্টিকুলার রিয়াকশন পড়ানো হয়নি, সেটা হচ্ছে উইলিয়ামসনস ইথার সিনথেসিস। এটা ইথারের SN2 রিয়াকশন না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথার তৈরি হচ্ছে, ইথার ইজ দ্য প্রোডাক্ট। কোত্থেকে তৈরি হবে? অ্যালকিল হ্যালাইড থেকে। অ্যাকচুয়ালি অ্যালকিল হ্যালাইডের যে SN2 রিয়াকশন আমরা পড়েছিলাম লাস্ট ভিডিওতে, সেইটার এটা কন্টিনিউয়েশন। অ্যালকিল হ্যালাইড পার্টের মধ্যে এই পার্টিকুলার SN2 রিয়াকশনটা তখন পড়ানো হয়নি, ওটা এখন এরপর আমরা শুরু করছি। এখন এই যে উইলিয়ামসন ইথার সিনথেসিস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিয়াকশান। ইথার প্রস্তুতির জন্য যে কটা রিয়াকশান অ্যাভেলেবেল তার মধ্যে বেস্ট মেথড হচ্ছে এটা। ইনফ্যাক্ট উইলিয়ামসন সম্ভবত এই রিয়াকশানের জন্য, মানে এই মেথড আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজও পেয়েছিলেন কেমিস্ট্রিতে। তো যাই হোক, এবার কি হয় দেখো, এখানে যেহেতু আমাদের সাবস্ট্রেট আমরা কি বললাম, অ্যালকিল হ্যালাইড রিয়াকশান করবে এবং তৈরি হবে ইথার। এবার অ্যালকিল হ্যালাইড কার সঙ্গে রিয়াকশান করবে? RO- এইটার সঙ্গে। এই অ্যানাইনটার নাম, বা এটা একটা সল্ট অ্যাকচুয়ালি তৈরি হয় অ্যালকোহল থেকে, এটার নাম হচ্ছে অ্যালকক্সাইড, ঠিক আছে, অ্যালক তারপরে অক্সাইড। এবার যদি একটা কার্বন হয় তাহলে মিথঅক্সাইড, দুটো কার্বন যদি থাকে এখানে, ইথঅক্সাইড, প্রোপক্সাইড, বিউটক্সাইড, এরকম। তো এটা হচ্ছে নিউক্লিওফাইল, অ্যাটাক করছে ব্যাক সাইড, অবভিয়াসলি SN2, এটা ধরো R'(X), তাহলে তৈরি হয়ে গেল আর, আমি এরমভাবে বন্ড দিয়েই দেখাই, আর এর সঙ্গে O এর বন্ড, O এর সঙ্গে R' বন্ড তৈরি হয়ে গেল, আর X- চলে গেল বাইরে। অ্যাকচুয়ালি এখানে RO+-এর সঙ্গে RO-এর সঙ্গে Na+ও থাকে, মানে এটা সোডিয়াম অ্যালকক্সাইড। তাহলে এই সোডিয়াম আর এই X রিয়াকশন করে এখানে NaX একটা সাইড প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 1 নম্বর, ইট ইজ অ্যান SN2 রিয়াকশন স্ট্রিক্টলি, হ্যাঁ। উইলিয়ামসন সিনথেসিস কখনোই SN1 মোডে যাবে না। 2 নম্বর হচ্ছে যেহেতু SN2, তাই সাবস্ট্রেট কি হতে হবে? সাবস্ট্রেট মানে RX-টাকে কি হতে হবে? খুব ভালো হবে যদি মিথাইল হয়, আদারওয়াইজ 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, ঠিক আছে। সাবস্ট্রেট মাস্ট নট বি, সাবস্ট্রেট কি হলে এই রিয়াকশন হবে না? যদি 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ হয়, যদি বেনজাইলিক না, যদি ফিনাইলিক হয়, ঠিক আছে, হ্যালোঅ্যারিন যাদেরকে আমরা বলি, যদি ভিনাইলিক হয়, ভিনাইল হ্যালাইডগুলো, কারণ পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, আর যদি ব্রিজ হেড হলে ইনফ্যাক্ট SN1 SN2 কিছুই হয় না। তো ব্রিজ হেড যদি কোনো হ্যালোজেন কম্পাউন্ড হয়, এরা দেবে না রিয়াকশান, কারণ রিয়াকশানটা হচ্ছে SN2। শুরুতে আমরা কি দেখে নেব, অ্যালকক্সাইড আয়ন কীভাবে তৈরি হয়, তারপরে আমি রিয়াকশানে আসছি। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাসিড বেস রিয়াকশান। এখন এই অ্যালকোহল একটা খুবই উইক অ্যাসিড, তাই জন্য এর সঙ্গে রিয়াকশান করতে গেলে অনেক স্ট্রং কোনো বেসকে রিয়াক্ট করতে হবে। জেনারেলি কার সঙ্গে রিয়াকশান করে ও অ্যালকক্সাইড আয়ন তৈরি করতে পারে? দেখো, সোডিয়ামের সঙ্গে রিয়াকশান করলো, তাহলে RO- Na+, ঠিক আছে। অনেক সময় আমরা সোডিয়ামের সঙ্গে রিয়াকশান না করিয়ে NaNH2-র সঙ্গে রিয়াকশান করাই, NH2-, এটাও একটা খুব স্ট্রং বেস। এখানেও RO- তৈরি হয়ে গেল, আর এখান থেকে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, ঠিক আছে। অবশ্যই RO-এর সঙ্গে Na+টাও লিখতে হবে, শুধু তো অ্যানায়নকে একা লেখা যাবে না। আচ্ছা, এছাড়াও আরও আছে, যেমন ধরো পটাশিয়াম হাইড্রাইড, H-, এটাও খুব স্ট্রং বেস। ন্যাচারালি এও RO- K+ তৈরি করে দিল হাইড্রোজেন।
এছাড়া কিছু অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড আছে যারাও এই রিয়াকশন করে, যেমন ধরো RLi। আচ্ছা আমি এখানে আর দিয়েছি, তো এখানে R ড্যাশ দিয়ে দিই। তো তৈরি হয়ে গেল RO মাইনাস Li প্লাস, আর এই R ড্যাশের সঙ্গে এই এইচটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ অ্যালকেন তৈরি হয়ে যাবে। এখন অ্যালকেন তৈরি হওয়ার জন্য RLi যেমন ব্যবহার হয়, তেমনি RMgX, যাকে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট বলে চিনি, তো সেটাও রিয়াকশান, মানে সেখান থেকেও অ্যালকক্সাইড আয়ন পাওয়া যেতে পারে। এখানে RO মাইনাস আর MgX প্লাস হয়, আর এখানেও অ্যালকেন তৈরি হয়। আমরা অ্যালকেনের প্রস্তুতি তোমরা যখন ক্লাস 11-এ পড়বে বা পড়েছো, সেখানে এই মেথড তোমরা পাবে যে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা অ্যালকেন পেতে পারি। তাই এই হচ্ছে অ্যালকেন, ঠিক আছে। সাপোজ এটা যদি মিথাইল হয় তাহলে এটা মিথেন, এরকম। আর একই রকমভাবে RLi যদি রিয়াকশন করে তাহলে আরেকটা লিথিয়াম কম্পাউন্ড আছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফিনাইল লিথিয়াম এর নাম, ঠিক আছে, PH মাইনাস Li প্লাস। এই রিয়াকশন করে RO মাইনাস তৈরি করতে পারে, Li প্লাস, RO মাইনাস Li প্লাস, এবং PHH মানে কি, এখানে যেমন RH তেমনি এখানে PHH মানে বেনজিন, ঠিক আছে। দেখো বেশ কয়েকটা রিয়াকশন লিখেছি এখানে। প্রথম কথা হচ্ছে কি হবে, এই অ্যাটাক করবে এখানে অ্যালকক্সাইড আর এই বন্ড খুলে যাবে, ঠিক আছে। তাহলে CH3OCH3 ডাইমিথাইল ইথারের নাম, ডাইমিথাইল ইথার। তারপরে একই রকম দেখো এটা এইখানে অ্যাটাক করবে যেখানে আয়োডিন যুক্ত আছে, তারপরে আয়োডাইড বাইরে বেরিয়ে চলে গেল, তাহলে তৈরি হয়ে গেল মিথাইল ও, তারপরে এখানে দুখানা কার্বন মানে CH2CH3, ঠিক আছে। এরকমও দেখাতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। এখানে দেখো ETO মাইনাস মানে ইথঅক্সাইড আয়ন, এই যদি রিয়াকশন করে তাহলে ইথাইল ও আর এখানে মিথাইল, এরকমও দেখানো যায় বা এরকমও দেখানো যায়, মানে আগেরটার এটা সেম। একটা জিনিস দেখো এখানে সেম প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো 2 নম্বর আর 3 নম্বর রিয়াকশান থাকে। এবার যদি এরকম কোয়েশ্চেন হয় যে কোন রিয়াকশানে রেট অফ রিয়াকশান বেশি, তাহলে আমাদেরকে বলতে হবে যে থার্ড রিয়াকশানে রেট অফ রিয়াকশান বেশি, তাড়াতাড়ি রিয়াকশান হবে। কেন? কারণ এখানে সাবস্ট্রেট মিথাইল আর এখানে সাবস্ট্রেট প্রাইমারির থেকে মিথাইল আগে রিয়াকশান করবে, ঠিক আছে। আর আমি যদি এদের যদি নিউক্লিওফিলিসিটি যদি কম্পেয়ার করি তাহলে সেটা খুব একটা ডিফার করে না, প্রায় কাছাকাছি থাকে অলমোস্ট। তাই জন্য 3 নম্বর রিয়াকশানের রেট 2 নম্বর রিয়াকশানের থেকে বেশি হবে, ঠিক আছে। তারপরে একই রকমভাবে এখানে অ্যাটাক করবে, এটা বাইরে বেরিয়ে চলে গেল, তাহলে কি তৈরি হয়ে গেল অক্সিজেন, তারপরে দুখানা সি আছে না, তো ইথাইল। তারপরে আবার এটা দেখো টারশিয়ারি বিট অক্সাইড, এখানে অ্যাটাক করলো, এটা বেরিয়ে চলে গেল, যেহেতু আবার এখানে দুখানা কার্বন, তো ইথাইল। যেহেতু সিঙ্গেল স্টেপ SN2 রিয়াকশন, আমাদের অ্যারো সাইনগুলো দেখাতে খুবই সুবিধা হচ্ছে, ঠিক আছে। এখানে রিয়াকশন করবে এবং এই বন্ড খুলে যাবে, ঠিক আছে। তাহলে PHO মানে ফেনল থেকে তৈরি হওয়া, ফেনলের এইচটা চলে গেছে বেনজিন রিংয়ের ওপরে। ফেনলের সংকেত কীরকম হয় তোমরা নিশ্চয়ই জানো, স্টিল আমি একবার লিখে দিচ্ছি। এটা হচ্ছে ফেনল, তো ফেনলের এই এইচটা চলে গেছে, তৈরি হয়ে গেছে ফেনক্সাইড আয়ন, দিস ইজ ফেনক্সাইড এখানে রিয়াকশন করেছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল প্রোডাক্ট। তারপর দেখো কি হচ্ছে, আবারও ফেনক্সাইড, তাহলে PHOMe, যেটার নাম আমি একটু আগে বলছিলাম যে অ্যানিসোল, একই রিয়াকশান আবারও ব্রিজহেড কার্বনওয়ালা একটা বেস, তাতে কোনো সমস্যা নেই আমাদের, কারণ আমাদের SN2 সাবস্ট্রেট, তো এটা তো আর সাবস্ট্রেট নয়, সাবস্ট্রেট ব্রিজহেড হলে হবে না রিয়াকশান, কিন্তু এক্ষেত্রে তো হবে। একই রিয়াকশান থাকবে। এবার খুবই কমন, এই কোথায় অ্যাটাক করবে, এই কার্বনটাতে যেটার সঙ্গে লিভিং গ্রুপ যুক্ত আছে, তাই তো। তাহলে CH2O CH2PH, আর এটাও সেম। সো এই হয়ে গেল কতগুলো এক্সাম্পল, কপি করো। উইলিয়ামসন ইথার সিনথেসিসের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদেরকে রিঅ্যাক্ট্যান্টগুলোকে চিনতে হয়। মানে এরকম একটা কোয়েশ্চেন আসে, ধরো আমরা প্রথমেই কি বললাম যে RO মাইনাসের সঙ্গে রিয়াকশন হবে R-X এর। এবার এই যে R গ্রুপগুলো, ঠিক আছে, এইগুলোকে আইডেন্টিফাই করতে হয়। প্রথম কোয়েশ্চেনটা দেখো, একটা এরকম ইথার তৈরি হবে যার একদিকে এটা কিছু নেই, মানে এখানে মিথাইল আছে, তো একদিকে মিথাইল, একদিকে টারশিয়ারি বিউটাইল, ঠিক আছে। তার মানে একটা R গ্রুপ, এই দুটো R এর মধ্যে একটা R গ্রুপ হচ্ছে মিথাইল আর একটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল। এবার দুটো রিয়াকশান করানো হচ্ছে, দুটো আলাদা আলাদা সেট অফ রিয়াক্ট্যান্ট। প্রথমটাতে টারশিয়ারি বিউটাইলের সঙ্গে অক্সাইড যুক্ত আছে, মানে টারশিয়ারি বিউট অক্সাইড, এটা হচ্ছে কোনটা নিউক্লিওফাইল, আর বেস হচ্ছে মিথাইল,
সাবস্ট্রেট হচ্ছে মিথাইল ক্লোরাইড। সেকেন্ড রিয়াকশানে দেখো অক্সাইডটা হচ্ছে মিথাইলের, ঠিক আছে, মিথক্সাইড, এটা হচ্ছে নিউক্লিওফাইল, আর টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড হচ্ছে আমাদের সাবস্ট্রেট। এবার বলছে যে এইটা যদি আমি তৈরি করতে চাই, টারশিয়ারি বিউটাইল থাকবে একদিকে, মিথাইল থাকবে একদিকে, টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথার। এটা তৈরি করতে গেলে এই দুটো রিয়াকশানের মধ্যে কোন রিয়াকশানটা করব কোনটা করব না, মানে কোনটাতে কাজ হবে কোনটাতে হবে না, তাহলে আনসার হচ্ছে এই রিয়াকশানটা হবে আর এই রিয়াকশানটা হবে না। কেন? কারণ এখানে টারশিয়ারি বিউটাইল, তাই না, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি সাবস্ট্রেট, সুতরাং SN2 রিয়াকশান হবে না, তাহলে এইখানটাতে SN2 রিয়াকশান হবে। পরেরটা দেখো, আমাদের খালি চিন্তা হবে যে সাবস্ট্রেটটা কোথায় প্রাইমারি বা মিথাইল আছে। দেখো এখানে ইথাইল মানে প্রাইমারি সাবস্ট্রেট, রিয়াকশান হবে এখানে, আচ্ছা এটা ভুল করেছি আমি, এখানে Cl হবে, তো এখানে তো হ্যালোঅ্যারিন তো রিয়াকশান করবে না, ঠিক আছে। এখানে দেখো মিথাইল রিয়াকশান করবে, সাবস্ট্রেট চিনতে হবে, আরএক্সটাকে চিনতে হবে, এখানে আরএক্সটা ব্রিজ হেড, রিয়াকশান হবে না, ঠিক আছে। এবার এই রিয়াকশান হয়, এই প্রোডাক্ট তৈরি হবে। এই রিয়াকশানটা যদি হতো তাহলে সেম প্রোডাক্টই তৈরি হতো, কিন্তু এই সেট অফ রিয়াক্ট্যান্টস এরা রিয়াকশান করবে না, বা এই সেট অফ রিয়াক্ট্যান্ট এরা রিয়াকশান করবে না। এইটা খুব কমন কোয়েশ্চেন, এইচএস পরীক্ষার ক্ষেত্রেও খুব কমন। বলবে যে এই পার্টিকুলার ইথারটা তৈরি করতে গেলে এই প্রথম রিয়াকশানটা করাবো না সেকেন্ড রিয়াকশানটা করাবো, এরকম দুটো রিয়াকশান দিয়ে দেবে, যে রিয়াকশান এ করাবো না রিয়াকশান বি করাবো, কোনটা ফেভারেবল এবং কেন, যুক্তি দাও। ওকে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই দেখতে থাকো কেম গাইডেন্স। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। খুব মন দিয়ে পড়াশোনা করো। টাটা।